কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া, স্নাতক স্তরে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। আর কলেজ ভিত্তিক ভর্তি নয়, এবার থেকে কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া, বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, অবশেষে কলেজে কলেজে কেন্দ্রীয়ভাবে ভর্তির সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। হ্যাঁ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এর আগেও একাধিকবার রাজ্যের তরফে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার কথা বলা হলেও পিছু হটেছিল রাজ্য সরকার। কিন্তু এবার চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে তারা কেন্দ্রীয়ভাবেই কলেজে কলেজে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া অনলাইনে করবে। এর দরুন কলেজগুলির হাতে ছাত্র ভর্তির মেধা তালিকা নিয়ে কোনো ক্ষমতা থাকবে না, গোটাটাই নিয়ন্ত্রিত হবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর মারফত। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর নিয়ে নিয়েছে। আগামী 6ই জুন নির্বাচনী আচরণবিধি কাটবে রাজ্য থেকে, গোটা দেশ থেকে। তারপরেই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর দেবে। ইতিমধ্যেই তারও প্রস্তুতি নিয়ে নিয়েছে। রাজ্যের অধীনে 550-রও বেশি কলেজ রয়েছে, যে কলেজগুলির মাধ্যমে স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া পরিচালিত হয়। কিভাবে গোটা প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে হবে, তার জন্য একাধিকবার ট্রায়াল রান করে ফেলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। তোমার হয়তো মনে আছে, গতবারও রাজ্যের তরফে বলা হয়েছিল যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে তারা ভর্তি প্রক্রিয়া চালাবে, কিন্তু শেষমেশ রাজ্য পিছু হটে এবং সেখানে বলা হয় পরিকাঠামোর খামতি ছিল। কিন্তু এবারে রাজ্য সরকার এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া করতে চলেছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, নবান্নের শীর্ষ মহল থেকেও তার সবুজ সংকেত রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর পেয়েছে। নির্বাচনী আচরণবিধি কাটলেই, অর্থাৎ 6ই জুনের পরেই জানতে চাইবো তোমার থেকে যে কেন্দ্রীয়ভাবে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি কাজ করেছে। দেখো, অতীতে একাধিকবার এই ছাত্র ভর্তি নিয়ে বেনিয়মের অভিযোগ উঠেছে, স্বজন পোষণের অভিযোগ উঠেছে খোদ শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধেও। এবং এই অভিযোগের জোরে একাধিকবার অস্বস্তির মুখে পড়েছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। এবং তোমার হয়তো মনে আছে, গত কয়েক বছর আগেও রাজ্যের কয়েকটি কলেজে ছাত্র ভর্তি নিয়ে স্বজন পোষণ ও বেনিয়মের অভিযোগ ওঠায় খোদ শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তারা পর্যন্ত কলেজে গিয়ে গোটা পরিস্থিতি পর্যালোচনাও করেছিলেন। কিন্তু তারপরেও রাজ্যের তরফে একাধিকবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করার কথা বলা হলেও পরিকাঠামোর খামতি থাকায় সেই প্রক্রিয়া শুরু করা যায়নি। যদিও রাজনৈতিক মহল বলে যে এর পিছনে রাজনৈতিক কারণও ছিল। কিন্তু এবারে রাজ্য সরকার সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা চলতি শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া প্রশ্ন যে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। দেখো, একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। আগামী 22শে জুন থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। 6ই জুন নির্বাচনী আচরণবিধি কেটে যাবে এবং তারপর রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দেবে। বিজ্ঞপ্তি দেওয়ার পর 10 থেকে 12 দিন সময় দেওয়া হবে রাজ্যের কলেজগুলিকে গোটা বিষয়টি বোঝানোর জন্য, এবং এর জন্য প্রয়োজনীয় একটি প্রশিক্ষণও দেওয়া হবে। কলেজগুলির হাতে কোনো ক্ষমতা থাকবে না মেধা তালিকা প্রস্তুত করার, কিন্তু কলেজগুলি ছাত্র ভর্তি প্রক্রিয়া করবে। অর্থাৎ যে কলেজে যে ছাত্রছাত্রীর নাম উঠবে তারা ভর্তি প্রক্রিয়াটি করবে, কিন্তু মেধা তালিকা সংক্রান্ত তৈরির কোনো ক্ষমতা থাকবে না। এই সংক্রান্ত একটি গাইডলাইনও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর দিয়ে দেবে বলেই আমরা জানতে পারছি। 22শে জুন থেকে স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে 1 মাস ব্যাপী গোটা ভর্তি প্রক্রিয়া চলবে। যেমনভাবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করে, ঠিক একই ধাঁচেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর নজিরবিহীনভাবে রাজ্যের 550-টিরও বেশি কলেজে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করবে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু নিয়ম তৈরি করে দিচ্ছে রাজ্যের উচ্চশিক্ষা
উচ্চশিক্ষা দপ্তর যাতে ছাত্রছাত্রীরা কোনোভাবে বঞ্চিত না হয়, অর্থাৎ কলকাতা বা যে জেলার ছাত্রছাত্রী তারা যাতে অন্য জেলায় গিয়ে না পড়েন, অর্থাৎ কোথাও একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করে দেবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সেই নিয়ম তৈরি বা গাইডলাইন তৈরির কাজই এখন চূড়ান্তভাবে চলছে। 22শে জুনের পর থেকেই স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করে দেবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। অর্থাৎ স্নাতক স্তরে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। এবার থেকে কেন্দ্রীয়ভাবেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া। ধন্যবাদ সোমরাজ। আর এবার নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে ভয়াবহ আগুন। কোচবিহারের ডোডেয়ারহাট বাজারে আগুন লাগে। ভয়াবহ আগুনে পুড়ে ছাই 6টি দোকান। দেখছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, কিভাবে আগুন লাগলো এবং এখন কি অবস্থা? দেখে বোঝা যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা তো বেশ হয়েছে। হ্যাঁ অনিন্দিতা, দেখো যেটা জানা যাচ্ছে কোচবিহার 2 ব্লকের ডোডেয়ারহাট বাজার, এটি কোচবিহার জেলার অন্তত একটি গুরুত্বপূর্ণ বাজার এবং এই বাজারে আজ সকালে আগুন লাগে এবং ওই আগুনে অন্তত পক্ষে 6টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে যখন দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে 6টি দোকান শেষ। আশেপাশের বেশ কয়েকটি দোকানে আগুন লাগে, যদিও দমকলের 2টি ইঞ্জিন ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে অন্তত পক্ষে 10 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অনিন্দিতা। শুভঙ্কর, এখন আগুন নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে? হ্যাঁ অনিন্দিতা, যেটা জানা যাচ্ছে যে দমকলের 2টি ইঞ্জিন 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন এখন একদমই নিয়ন্ত্রণে এবং সমস্তটাই নিভে গেছে, কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে এ নিয়ে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনিন্দিতা। ধন্যবাদ শুভঙ্কর। আগুনটিতে কিভাবে লেগেছে সেটা আমি বলতে পারতেছি না। সকালবেলা মানে ভোরবেলা একজন আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকানে আগুন লাগছে, তাড়াতাড়ি যাও। পরে এসে দেখে যে সেই আগুন লেগে গেছে। 5-6টা দোকান পড়ছে। হ্যাঁ, আর না তো যতগুলো ছিল আমাদের এই লাইনে সবই চলে যেত। পাশে সোনার দোকানেও অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের এই 5-6টা দোকান তো একদম কিছুই নাই, একদম ছাই ছাড়া কিছু নাই। আলিপুরদুয়ারে 14 ফুটের পাইথন। মাদারিহাট বীরপাড়ায় 14 ফুটের পাইথন উদ্ধার। খয়েরবাড়ি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে সেই পাইথন। দেখছেন সেই 14 ফুটের পাইথনের ছবি। চাষের জমিতে নেটে আটকে যায় 14 ফুটের পাইথনটি। প্রায় 2 ঘন্টা ধরে জালে আটকে থাকে সেই পাইথন। আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়ায় 14 ফুটের পাইথন উদ্ধার। খয়েরবাড়ির জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে পাইথন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, কিভাবে উদ্ধার করা হলো সেই পাইথনটিকে? দেখো অনিন্দিতা, ইতিমধ্যেই কিন্তু খয়েরবাড়ির যে বনকর্মীরা, সেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কার্যত কিন্তু সেই যে জাল দিয়ে গ্রামের এক কৃষক তার ফসল হাঁস মুরগি থেকে বাঁচানোর জন্য ঘেরা দিয়েছিল, সেই ফসলের ক্ষেতে ঢুকতে গিয়েই কিন্তু কার্যত এই পাইথনটি জালে জড়িয়ে পড়ে এবং এই জাল কেটে কিন্তু পাইথনটিকে উদ্ধার করেছে। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এই উদ্ধার করা পাইথনটিকে প্রাথমিক চিকিৎসার পর কিন্তু আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে। বন দপ্তর জানিয়েছে যে এটা একটি বার্মিজ প্রজাতির পাইথন, মূলত জঙ্গলে থাকে, কিন্তু কোনো কারণে এটা লোকালয়ে বেরিয়ে গিয়েছিল। অনিন্দিতা। বেশ। প্রচার শেষে ধ্যানে মোদি। বৃহস্পতিবার থেকে 45 ঘন্টার ধ্যান। কন্যাকুমারীতে ধ্যানে মগ্ন মোদি। প্রচার শেষের পরেই কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন মোদি। বৃহস্পতিবার থেকে 45 ঘন্টার ধ্যান। 2014 সাল এবং 2019 সালেও লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদি এবং 2024 সালে লোকসভা ভোটের প্রচার শেষের পর থেকেই ধ্যানে বসেছেন মোদি। এবার কন্যাকুমারীতে 45 ঘন্টার ধ্যানে নরেন্দ্র মোদি। বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার থেকে 45 ঘন্টার ধ্যান। দু 2024 লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানে মগ্ন মোদি।
2014 এবং 2019 সালেও লোকসভা ভোটের প্রচারের পর তিনি ধ্যানে বসেছিলেন এবং 2024 লোকসভা ভোট প্রচার শেষ, তারপর থেকেই বৃহস্পতিবার থেকে 45 ঘন্টার ধ্যানে নরেন্দ্র মোদী। আর এবার কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোদ্দ 19-এর পর 24, প্রতাপগড় কেদারনাথের পর এবার কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে নরেন্দ্র মোদী। এ নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2014-এ মহারাষ্ট্রের প্রতাপগড়ে ধ্যান, 2019-এ কেদারনাথের গুহায় ধ্যান, এবার 2024-এ কন্যাকুমারী। 2014 এবং 2019-এর মতো এবারেও লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের দাবি এটা ঘুরপথে প্রচারে থাকার কৌশল। প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। লোকসভা ভোটের শেষ দফা শনিবার, প্রচার শেষ বৃহস্পতিবার। সবার প্রচার শেষের পরে ধ্যানে নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধে থেকে শনিবার সন্ধে পর্যন্ত 48 ঘন্টা ধরে ধ্যান। তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে নরেন্দ্র মোদী। ধ্যান করুন কিনা কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে। দেশের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে মিশেছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। 1892-এ সারা দেশ ঘুরে এই কন্যাকুমারীতে পৌঁছন স্বামী বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে সমুদ্রের মাঝে একটি শিলায় বসে ধ্যান করেন। 1970-এ এখানেই তৈরি করা হয় বিবেকানন্দ রক মেমোরিয়াল। বৃহস্পতিবার থেকে এখানেই ধ্যানে নরেন্দ্র মোদী। আমি বিবেকানন্দ খুব ভালোবাসতেন, সেই জায়গাটায় গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা, তাই যদি হয় ওনার ধ্যান করার কি প্রয়োজন? লোকে ওনার ধ্যান করবে, ওনার তো ধ্যান করার প্রয়োজন নেই। দেখুন, ওই দেবতার দর্শন পাওয়ার জন্য ওখানে ধ্যান করছেন। মুখ্যমন্ত্রী ক্যামেরা বন্ধ করে একবার ওনার সামনে গিয়ে দর্শনটা নিজেই দিয়ে আসুন না। ওনার মধ্যেই যদি নরেন্দ্র মোদী ভারত মাতাকে খুঁজে পান, নরেন্দ্র মোদীকে দেশের মানুষ সাধু বলেই মনে করে, আর তৃণমূলকে কি মনে করে সেটা না বলাই ভালো। নানা সময়ে নানা জায়গায় মোদির মুখে শোনা গেছে বিবেকানন্দের কথা। মঙ্গলবার তিনি বাংলায় প্রচারে আসেন, যান সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়িতে, বাগবাজারে সারদা মায়ের বাড়িতেও যান, সেখানে ধ্যানে বসেন নরেন্দ্র মোদী। প্রচার শেষে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যান। অনেকেই মনে করেন তামিলনাড়ু হলো দক্ষিণের উত্তরপ্রদেশ। দিল্লির মাসনাদের রাস্তা যেমন উত্তরপ্রদেশ হয়ে যায়, তেমনি দক্ষিণ ভারতের মন পেতে হলে তামিলনাড়ুর মন জয় করা জরুরি। 24-এর ভোটে এই তামিলনাড়ুকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিজেপি। সেই তামিলনাড়ুর কন্যাকুমারীতেই প্রচার শেষে ধ্যানে মোদী। বিবেকানন্দ রকে বসে ধ্যান। বিবেকানন্দ মানেই বাঙালির কাছে পাহাড় প্রমাণ আবেগ, আর বাঙালি আবেগকে ছুঁতে মরিয়া বিজেপি, কারণ এবারেও তাদের টার্গেট বাংলা। নিউজ 18 বাংলা। ঠিকাদারের থেকে 60,000 টাকা দাবি, তোলা না পেয়ে মারধর। এর জেরে বন্ধ হয়ে গিয়েছে সরকারি প্রকল্পের কাজ। আরামবাগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, তিনি অবশ্য মানতে নারাজ। একই গ্রামে চলছিল দুটি সরকারি প্রকল্পের কাজ। এই নিয়ে দুই ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্ব মেটানোর নামে তোলা চাওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। তোলা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধর করা হয় বলেও অভিযোগ। এতেই আরামবাগের তিরোল পঞ্চায়েতের ইয়াদপুর গ্রামে বন্ধ হয়ে গেল দুটি সরকারি প্রকল্পের কাজ। ওই পাইপ লাইন যাদের বসাতে ছিল আর রাস্তার কন্ট্রাক্টের সঙ্গে তাদের সঙ্গে বিরাট হাতাহাতি, বিরাট ঝগড়া হয়েছে। এই ঝামেলাতে কি দুটো কাজই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, দুটো কাজই বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হয়ে গেলে তো আমাদেরও তো অসুবিধা হবে। আরামবাগের ইয়াদপুর গ্রামে কয়েক মাস আগে পানীয় জলের লাইন বসানোর কাজ শুরু হয়। পরে ওই গ্রামেই শুরু হয় পথশ্রী প্রকল্পের কাজ। 2
দুই প্রকল্পের কাজ ঘিরে শুরু হয় দুই ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব। পথশ্রী প্রকল্পের ঠিকাদার দাবি করেন তাদের কাজ চলাকালীন রাস্তা খুঁড়ে কাজে ক্ষতি করছেন পিএইচই দপ্তরের ঠিকাদার। পাল্টা পিএইচই দপ্তরের ঠিকাদারের দাবি রাস্তার কাজের আগে জলের লাইনের কাজ শেষ করতে দিতে হবে, কারণ পথশ্রী প্রকল্পের কাজ শেষ হওয়ার পর জলের জন্য রাস্তা খুঁড়লে সেই রাস্তা তো বেহাল হয়ে যাবে। এই দ্বন্দ্বের মধ্যেই দাদাগিরির অভিযোগ উঠেছে শাসক দলের নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পথশ্রী প্রকল্পের কাজের বরাত পান ঠিকাদার ফরিদুল খান। তার দাবি দ্বন্দ্ব মেটানোর নামে প্রথমে 60,000 টাকা চান স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ ইমরান। টাকা না দেওয়ায় তাকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। এ নিয়ে থানা সহ প্রশাসনের একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন পথশ্রী প্রকল্পের ঠিকাদার। কাজটা চলাকালীন আমাদের পিএইচির সাথে একটু ডিস্টার্ব হচ্ছিল, ওদের অর্ডার ছিল না, ওরা রাস্তা কাটাকাটি করছিল। এর মতো অবস্থায় কুইনের বাড়ি ইমরান বলে একটি ছেলে ওর দলবল নিয়ে এসে তোলা আদায় করতে আসে। তোলা দিতে অস্বীকার করায় আমাকে বেধাড়াক্কা ফেলে মারধর করে, এমনকি এত মারধর করেছে আমার চোখে ব্লাড জমে আছে, আমাকে এবং আমার ম্যানেজারকেও মারধর করে। আমরা বলি যে মানুষের যেমন জলের লাইনও প্রয়োজন, রাস্তাটাও প্রয়োজন। তো উনি কাজ করতে দেবেন না এরকম একটা ওনাদিকে বলেছেন, ওনারা যেটা অভিযোগ করছেন পিএইচির লোকেরা। জাস্ট এটুকুনি কথাবার্তা হয়েছেন। আর ওনার সাথে একজন সিপিএমের লিডার মুজাফর হোসেন, উনি ওই এলাকায় এসে ওখানে ঝামেলা করেছে পিএইচির ছেলেদিকে। সেটা নিয়ে এটা রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে বা আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, অন্য কিছু বিষয় নয়। আরামবাগ থেকে বাপন সাঁতরা, নিউজ 18 বাংলা।